আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত গুণোত্তর ধারার একটি ক্যাটাগরি n তম পদ নির্ণয় সংশ্লিষ্ট ম্যাথগুলো ঠিক কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন এই বিষয় নিয়ে কথা বলি। তো আলোচনার শুরুতে প্রথমত আমাদের যে বিষয়টি ক্লিয়ার হতে হবে সেটি হচ্ছে কখন কোন ধারাকে আমরা গুণোত্তর ধারা হিসেবে অভিহিত করতে পারি। অর্থাৎ আমাদের প্রথমত বুঝতে হবে যে কোন ধারাগুলোকে বেসিক্যালি গুণোত্তর ধারা বলা হয়। এখন একটি ধারাকে ঠিক তখনই গুণোত্তর ধারা হিসেবে অভিহিত করা হয় যখন সেই ধারায় পূর্ববর্তী এবং পরবর্তী পদের যে অনুপাতটা সেটা কন্টিনিউয়াসলি সেম থাকে। এখন ব্যাপারটা কেমন, আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, 1 + 2 + 4 + 8 + ডট ডট ডট, এই ধারাটিকে আমরা গুণোত্তর ধারা বলতে পারবো কিনা। হ্যাঁ, এখন আমি একটা জিনিস বললাম যে যেই ধারায় পূর্ববর্তী এবং পরবর্তী পদের যে অনুপাতটা সেটা কি হইতে হবে, সেম হইতে হবে। এখন এই টেন্ডেন্সি যখন আমরা দেখব তখন সেই ধারাকে আমরা কি করতে পারবো, গুণোত্তর ধারা হিসেবে অভিহিত করতে পারবো। এখন আমি যে ধারাটি লিখলাম এই ধারাটিকে গুণোত্তর ধারা হিসেবে বলা যাবে কিনা। এখন এই যে আমি যদি এই যে পূর্ববর্তী পদ হিসেবে আমরা দেখছি কি 1 আছে, পরবর্তী পদ কি হিসেবে কি আছে, 2 আছে। আমি যদি প্রথম দুইটা পদের কথা চিন্তা করি, হ্যাঁ, এই যে পূর্ববর্তী এবং পরবর্তী, এখন এই দুইটা পদের মধ্যে অনুপাত আমরা কিভাবে বের করব। এখন বেসিক্যালি অনুপাত যেটা বের করে, অনুপাত কিভাবে বের করে, পরবর্তী পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে অনুপাত। ঠিক আছে, একদম বেসিক থেকে বলছি যে এখানে যে পরবর্তী পদ আছে, পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হবে। এই যে পরবর্তী পদটা হচ্ছে 2, একটু সুন্দর করে লিখি 2, এরপর দেন পূর্ববর্তী পদ হচ্ছে 1। হ্যাঁ, পরবর্তী পদ বাই পূর্ববর্তী পদ, তো ভাগ করলে কি হবে, 2 কে 1 দিয়ে ভাগ করলে 2ই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক তেমনি এখন এই 2 এর সাথে 4, ঠিক আছে, এখন তাহলে এখানে পূর্ববর্তী পদ হচ্ছে 2, পরবর্তী পদ হচ্ছে 4, তো 4 কে এখন আমি যদি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ, এই যে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করি তাহলেও কিন্তু आंसर আমাদের কি 2ই আসতেছে। 2 দুগুণা কত, 4। ঠিক তেমনি আমি যদি 4 আর 8 এর মধ্যে দেখি, এখানেও দেখেন এই পরবর্তী পদকে যদি পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করি, হ্যাঁ, 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, সেই 4 দুগুণা কিন্তু সেই 8ই হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন যেভাবেই আমি যাই না কেন পূর্ববর্তী এবং পরবর্তী পদের যে অনুপাতটা সেটা সব জায়গায় কি দেখা যাচ্ছে, সেম দেখা যাচ্ছে। যখন এই টেন্ডেন্সি আমরা একটা ধারার মধ্যে দেখতে পাবো তখন সেই ধারাকে আমরা গুণোত্তর ধারা হিসেবে অভিহিত করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ একটা ধারাকে ঠিক তখনই গুণোত্তর ধারা বলা হয় যখন সেই ধারার যে অন্তর্ভুক্ত যে পদগুলো রয়েছে পূর্ববর্তী এবং পরবর্তী পদের যে অনুপাতটা সেটা সেম রেজাল্ট শো করবে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, গুণোত্তর ধারা হিসেবে অভিহিত করতে পারবো। এটা হচ্ছে একটা উদাহরণ। ঠিক তেমনি আরেকটা ছোট্ট উদাহরণ যদি বলি, যে আমাদের বোর্ডে 128 প্লাস 64 প্লাস 32, তো এই ধারাটিকে আমরা কি আসলে গুণোত্তর ধারা বলতে পারবো। এখন গুণোত্তর ধারা হিসেবে ঠিক তখনই বলা যাবে যখন পূর্ববর্তী এবং পরবর্তী পদের যে অনুপাতটা সেটা কি হইতে হবে, সেম হইতে হবে। তো ঠিক একই ভাবে এই দেখেন আমি যদি এই দুইটার মধ্যে দেখি, এই যে পরবর্তী পদ হচ্ছে 64, পূর্ববর্তী পদ হচ্ছে 128, হ্যাঁ, পরবর্তী পদ বাই পূর্ববর্তী পদ, তো 64 কে 128 দিয়ে ভাগ করলে কত হয়, 64 দুগুণ হচ্ছে 128, উপরে তো তাহলে 1 থাকবে, তাহলে কাটাকাটি করলে কিন্তু আমাদের आंसर হয় হাফ। ঠিক তেমনি আমি যদি এখন এই 64 সাথে 132 মানে 32 কে এখন 64 দিয়ে যদি ভাগ করি, পরবর্তী পদ বাই পূর্ববর্তী পদ, 32 বাই 64, দেখেন 32 কে 64 দিয়ে করলে 32 দুগুণ 64, উপরে কিন্তু সেই 1ই থাকে, এখানেও কিন্তু आंसर কিন্তু হাফ। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এখানেও কিন্তু পূর্ববর্তী এবং পরবর্তী পদের যে অনুপাতটা সেটা কিন্তু সেম। সো এই কারণে এই ধারাটিকেও আমরা কি করতে পারবো, গুণোত্তর ধারা হিসেবে অভিহিত করতে পারবো। তো আশা করি গুণোত্তর ধারার যে একটা সিম্বল বেসিক সেটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা যখন গুণোত্তর ধারার বেসিকটা বুঝতে পারলাম, এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আসতেই পারি। তো বেসিক্যালি আসলে এখন আমরা যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়। হ্যাঁ, n তম পদ সংশ্লিষ্ট ম্যাথগুলো আমরা কিভাবে করব সেটা নিয়ে আসলে এখন আলোচনার বিষয়। তো এই ধরনের ম্যাথ করার জন্য প্রথমত আমাদের একটা সূত্র সম্পর্কে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে ar টু দি পাওয়ার n - 1, অর্থাৎ n তম পদ নির্ণয় সূত্র হচ্ছে n তম পদ নির্ণয় সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার কি হবে, n - 1। এটা আসলে গুণোত্তর ধারার n তম পদ নির্ণয় সূত্র। এখন এই a বলতে কি বোঝায়, a বলতে প্রথম পদকে বোঝায়, a বলতে কি বোঝায়, প্রথম পদকে বোঝায়, আর r বলতে বোঝায় সাধারণ অনুপাত, r বলতে বোঝায় সাধারণ অনুপাত। এখন
প্রশ্ন হচ্ছে এগুলো কিভাবে আমরা বুঝবো। জাস্ট লাইক আমি যদি একটা ধারা লিখি 1 + 2 + 4 + 8 প্লাস ডট ডট ডট, এই ধারায় প্রথম পদ কি 1, তার মানে এখানে এর মানটা কত হবে 1 হবে, ঠিক আছে না। আর আর বলতে কি বোঝায়, সাধারণ অনুপাতকে বোঝায়। এখন আরটা কিভাবে বের করি আমি এখানে লিখিয়ে দিয়েছি। আর বলতে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়, যেটা আমরা হয়তো বেসিক আলোচনা করেছিলাম যে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু অনুপাতটা চলে আসে। তো বেসিক্যালি তার মানে এখানে আরটা কিভাবে বের করব, আরটা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 1, তো 2 কে 1 দিয়ে ভাগ করলে 1। অর্থাৎ একটা ধারায় আমরা কিভাবে এআরআর বের করতে পারবো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এটা কিন্তু প্রথম পদ আর এটা হচ্ছে সাধারণ অনুপাত, লিখে নেবেন এটা হচ্ছে সাধারণ অনুপাত। তো এটা আসলে একদম পুরো বেসিক স্ট্রাকচার। আর এন বলতে আসলে এখন এন তম পদ কোন পদ, মানে এই এন এর মানটা বের করতে হবে। এখানে তো বলে নাই যে চতুর্থ পদ কিনা পঞ্চম পদ কিনা। চতুর্থ পদ বললে এন এর জায়গায় 4 বসাই দিতাম, বাট এখানে বলছে কোন পদ। এখন কত নাম্বার পদ সেটা তো জানি না, তো আমাদের এই অঙ্কের মাধ্যমে এনটা বের করতে হবে। তো কিভাবে কি করতে হবে সেটা এখন বোঝার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা একটু যদি দেখি, ওকে আমরা যদি প্রথম একটা দেখি 128 + 64 + 32 ধারা কোন পদ হাফ, তো এই ম্যাথটা আমরা কিভাবে করব। তো ধারা কোন পদ হাফ বুঝতেই পারছি, ধারা কোন পদ মানে এন এর মান বের করতে বলছে, মানে কত নাম্বার পদ, মানে এন এর মানটা কি করতে হবে বের করতে হবে, ঠিক আছে। এই সূত্রের মধ্যে ar⁻n-1 এই এন এর মানটা বের করতে হবে। তো এন এর মানটা ধারা কোন পদ আবার হাফ, তাইলে আমাদের চিন্তা ভাবনা এরকম যে আমরা তো জানি যে n তম পদ বের করার নিয়ম হচ্ছে ar⁻n-1, এই যে কোন পদ হাফ, কোন পদ হাফ, ওরা যেটা বলে দিবে ইকুয়াল টু আমি সেটা লিখে দিব যে n তম পদ ইকুয়াল টু এই যে হাফ, ঠিক আছে। এইভাবে করলে এখন আমি কি করতে পারবো n এর মানটা বের করতে পারবো, ঠিক আছে বিষয়টা। সো এখন আমরা অঙ্কগুলো কিভাবে সাজাবো সেটা আমরা একটু দেখি। এখন এখানে এই ধারার এক নম্বর যে ম্যাথটা, এক নম্বর ম্যাথটা যে 128 + 64 + 32 প্লাস ডট ডট ডট, এই ধারায় আমি যদি বলি এখন এর মানটা কত, প্রথম পদ নিশ্চিতভাবে 128, ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। আর আর বলতে কি বোঝায় সাধারণ অনুপাত। এখন সাধারণ অনুপাত কিভাবে বের করে, নিশ্চিতভাবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে, যেটা আমি এখানে লিখিয়ে দিয়েছি যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু আর। তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে 64, প্রথম পদ হচ্ছে 128। তো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি আমি ভাগ করি 64 দুগুণ হচ্ছে 128 আর এখানে তো 1, সেই হিসেবে 1/2 হয়, ঠিক আছে বিষয়টা। আচ্ছা তার মানে আমাদের বোর্ডের যে ধারাটি ছিল সেই বোর্ডের ধারাটি থেকে আমরা কি করছি এর মানটা আর আর এর মানটা বের করে ফেলেছি। তো এ আর আর এর মানটা যদি বের করা হয় তাহলে আমি কিন্তু এই যে এর জায়গায় মান বসাতে পারবো আর এর জায়গায় মান বসাতে পারবো, তখন আমার কিন্তু এর মানটা সুকৌশলে বের করতে হবে, ঠিক আছে না বিষয়টা। আচ্ছা আমরা এতটুকু বুঝতে পেরেছি নিশ্চিতভাবে যে এই ধারা থেকে আমরা কিসের মান বের করেছি এর মান, আর হচ্ছে কিসের মান আর এর মান। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। আচ্ছা তো দেখেন এখানে এর মানটা, এখন এর মানটা আমরা পেয়েছি কত 128, এর মানটা 128, হ্যাঁ। এরপর আর এর মানটা কত এখানে হাফ, ওকে হাফ টু দি পাওয়ার কি হবে উপরে n-1 ইকুয়াল টু হচ্ছে এখানে কি 1/2, ঠিক আছে। এখন আমাদের কিসের মান বের করতে হবে n এর মানটা বের করতে হবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে 128টা আছে, হ্যাঁ, এটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে নিশ্চিতভাবে, হ্যাঁ, কারণ এটা একটু ডিস্টার্ব করছে। আমরা n সংশ্লিষ্ট ব্যাপারটাকে এক পাশে রাখতে যাচ্ছি, ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তো ওইটাকে যদি ওই পাশে পাঠাই, আচ্ছা ওইটাকে যদি ওই পাশে পাঠাই, এখানে তো হাফ আছে, হ্যাঁ, 128 কে যদি ওই পাশে পাঠাই এখানে কিন্তু 128/1 হিসেবে আছে, সে 128/1 হিসেবে আছে। যখন আমি সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিব তখন সেটা 1/128 হয়ে যাবে, ঠিক আছে। কি হয়ে যাবে তখন 1/128 হয়ে যাবে, বুঝতে পেরেছি নিশ্চিতভাবে, কারণ এটা আছে 128/1, সমান চিহ্ন ওই পাশে চলে গেলে হবে 1/128, আর যদি এটা 1/128 হইতো সমান চিহ্ন ওই পাশে চলে গেলে 128/1 হয়ে যেত, ঠিক আছে। এটা মনে হয় আমরা বুঝতে পারছি, হ্যাঁ, কারণ এটা খুব ছোটবেলার একটা ব্যাপার। সো এটা আমাদের আসলে এত ডিটেইলস বলার দরকার নেই, আমরা বুঝতে পেরেছি। এখানে যদি 1/128 হতো সমান চিহ্ন ওইদিকে গেলে হয়তো 128/1, হ্যাঁ, এই আর কি ব্যাপার। সো ঠিক তেমনি এখানে 128 নিচে মনে মনে 1 আছে ধরবেন, তো নিচে যদি মনে মনে 1 থাকে ওই পাশে চলে গেলে 1/128 হয়, ঠিক আছে। ওকে
সো গুণোত্তর ধারার ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশন গুলাই কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, ক্যালকুলেশন গুলো খুব স্মার্টলি করতে হয়। তো হাফ টু দি পাওয়ার হচ্ছে n-1 সমান সমান, এখানে আপনি যদি গুণ করেন 2 কে 128 দিয়ে গুণ করলে 256 হবে। ঠিক আছে, ওকে, কি আসবে 256। আমি যদি এই জায়গাটা একটু মুছি, এই যে হাফ টু দি পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু কি হবে 1/256, এটাই তো আমাদের আসছে, তাই তো? আচ্ছা, 256। এখন আমরা কিভাবে n এর মানটা বের করব? আপনি দেখেন এখানে যে হাফ টু দি পাওয়ার n-1 আছে, তো এটা টেকনিকটা হচ্ছে এই যে হাফটাই এখানে যেটা আছে সেটাই বসাই দিবেন। সেটাই কি করে দিবেন? বসাই দিবেন একদম হুবহু, এখানে যেটা থাকবে সেটাই হুবহু বসাই দিতে হবে। এখন এটা টু দি পাওয়ার কত করলে আপনার এটার সমান হবে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ঠিক আছে, এটা আমাদের দেখার বিষয়। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, 2 টু দি পাওয়ার মনে হয় 8 করলে 256 হয়। ঠিক আছে, এটা আপনি একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন, মানে 2 টু দি পাওয়ার 2 2 2 2 এবং গুণ করে দেখেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 8, 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4। হ্যাঁ, 4 4 হচ্ছে, এই যে 4 4 হচ্ছে 16, এখানেও 4 4 হচ্ছে কত 16। এই 16 এর সাথে 16 গুণ করলে দেখবেন কত আসবে 256 হবে। ঠিক আছে, সো আশা করি আমরা বুঝতে পারছি যে 2 টু দি পাওয়ার 8 করলে কত হবে 256 হবে। ওকে, এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে যে 2 টু দি পাওয়ার কত করলে, মানে 2 টু দি পাওয়ার 8 করলে যদি 256 হয়, তো নিশ্চিতভাবে হাফ টু দি পাওয়ার 8 করলে 1/256 হবে। খুব কমন একটা ব্যাপার। ঠিক আছে বিষয়টা? সো তার মানে আমরা বুঝতে পারছি যে 2 টু দি পাওয়ার কত করলে 256 হবে, 8 করলে। সো তার মানে হচ্ছে এখানে 8 করলে আমরা বুঝতে পারবো যে 1/256 হয়। আচ্ছা, দেখেন একটু আমরা বুঝতে পেরেছি কিনা। নিশ্চিতভাবে পেরেছি, কারণ হচ্ছে কি এটাই হুবহু বসায় দিতে হবে এবং এখানে কত দিলে এটা সমান হবে, এটা আমাদের একটু হাতে কলমে এসে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো আমাদের কিছু কিছু মানে মনে রাখতে হবে, যেমন হচ্ছে 2 টু দি পাওয়ার 8 করলে আমি যদি 4 বার 2 কে 8 বার 2 কে গুণ করতাম, তখন দেখতাম যে 256 হইতো। তো 1/2 কে যদি হোল টু দি পাওয়ার 8 করি, তাহলে 1/256 হবে। তো এখন উভয় পক্ষ থেকে হাফ হাফ কিন্তু বাদ দিতে পারবো। হ্যাঁ, যেহেতু সমান হয়ে গেছে, তো উপরের গুলো হচ্ছে n-1 আর 8 কি হবে তখন সমান হবে। তারপর দেন হচ্ছে কি করব, -1 কে ওই পাশে পাঠিয়ে দিলে কত হবে +1 হবে, তাহলে n এর মানটা কত হবে 9। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের n এর মান, এবং এটা আসলে আমাদের অ্যানসার। ঠিক আছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে বেসিক্যালি এই ক্যালকুলেশন গুলোই কিন্তু ঝামেলা। সো আমাদের কিন্তু এইভাবে ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমরা আশা করি কি করতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে, তো আশা করি প্রবলেম হবে না। যদি সমস্যা হয় আমাদের আবার একটু টেনে টেনে দেখতে হবে। হ্যাঁ, এই আর কি। ওকে, সো আমরা যদি আরেকটা অঙ্ক করে ফেলি, এই যে এখানে আসলে 1/√2, লাল কালি দিয়ে একটু স্পষ্ট করে লিখি, 1/√2। হ্যাঁ, আচ্ছা, সো এখানে বলছে যে 1/√2 ধারার কোন পদ 8√2 হবে। এটাও কিন্তু আসলে বেসিক্যালি কি একটা গুণোত্তর ধারা। ওই যে কেমনে গুণোত্তর ধারা বুঝলেন, ওই যে গুণোত্তর ধারা বোঝার নিয়মটা কি, ওই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করবেন, এটাকে এটা দিয়ে ভাগ করবেন, দেখবেন যে সেম রেজাল্ট আসবে। কিভাবে? যেমন হচ্ছে এই যে এখানে হচ্ছে পরবর্তী পদ হচ্ছে 1, পূর্ববর্তী পদ হচ্ছে 1/√2। ঠিক আছে না বিষয়টা? এখন আমি যদি একটু উল্টাই দিই, হ্যাঁ, আমরা জানি যে এটা নিচে এটা আছে, উল্টাই দিলে কি হবে 1/√2 টা √2/1 হয়ে যাবে। কি হয়ে যাবে √2/1। তো আমরা তো দেখছি 1 1 কাটা গেলে √2 হবে। ঠিক আছে, এরপর ঠিক তেমনি আমরা যদি এটা দেখলাম, এখন এটা যদি দেখি, এটাকে এটা দিয়ে ভাগ করেন, এই যে পরবর্তী পদকে এটা দিয়ে ভাগ করেন, √2 কে 1 দিয়ে ভাগ করলে সে √2ই হয়। কারণ 2 কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, √2 কে 1 দিয়ে ভাগ করলে √2ই হয়। তার মানে দেখেন আমাদের কিন্তু এখানে অনুপাত কিন্তু সমান, মানে পূর্ববর্তী আর পরবর্তী পদের যে অনুপাতটা সেটা কিন্তু সমান, তাই এটা কিন্তু একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, তো একটু জাস্ট প্রমাণ করে দিলাম যে এটা একটা গুণোত্তর ধারা কিনা। এখন আমাদের ম্যাথ করতে হবে যে ধারার কোন পদ 8√2। এখন প্রশ্ন হচ্ছে কোন পদ বলতে কি বোঝায়, কোন পদ বলতে n এর মানটা বের করতে হবে, মানে কত নাম্বার পদ। ঠিক আছে, ঠিক একই ভাবে আমাদের ক্রাইটেরিয়া সাজাইতে হবে। বলছে কিভাবে ক্রাইটেরিয়া সাজাবো, ধারার কোন পদ 8√2, কোন পদ মানে হচ্ছে n তম পদ। n তম পদের সূত্র কি, ar টু দি পাওয়ার কি হবে n-1 ইকুয়াল টু কি হবে এই যে 8√2।
এটা দিয়ে দেয় যাতে করে আমরা n এর মানটা খুব সহজে বের করতে পারি। হ্যাঁ, ধারা কোন পদ a2 কোন পদ মানে n তম পদ, n তম পদের সূত্র হচ্ছে এটা, আর কোন পদ এই যে a2। ঠিক আছে, ওকে। সো এটা করার জন্য তো আমাদের a এর মান r এর মান জানা লাগবে। এখন একটা ধারা থেকে কিভাবে a আর r বের করব সেটা তো আমরা মনে হয় জানি। হ্যাঁ, তো কিভাবে জানি যে আমাদের প্রথম পদ কত, এখানে 1/√2। ঠিক আছে, তার মানে এখানে প্রথম পদটা কি হবে, এর মান 1/√2। এরপর r এর মানটা কিভাবে বের করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের এখানে দ্বিতীয় পদ হচ্ছে 1, প্রথম পদ হচ্ছে 1/√2। ঠিক আছে, সো এই জায়গাটাকে এখন কি করতে হবে দেখেন, আমরা জানি যে ভাগ করলে কি হয়, এটা উল্টায় যায়। হ্যাঁ, √2 বাই কি হয়ে যাবে বলেন তো, 1 হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা সবাই মোটামুটি ভাবে জানি, তাই আমি আর এখানে লিখছি না। তো এটা কি হবে, √2। হ্যাঁ, এটাকে যখন এটা দিয়ে ভাগ করব তখন এটা কি হয়ে যাবে, একটু উল্টায় যাবে। হ্যাঁ, এটাকে একটু সাইজ করার জন্য উল্টায় গেলে √2 হয়। তো আপনার কাছে কিন্তু এখন এর মানও আছে আর এর মানও আছে। আশা করি বুঝতে পেরেছি এর মানটা কি প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, যেটা বের করে কিভাবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে। ঠিক আছে, এখন আমরা কি করব, মান বসাই দিব। ঠিক আছে না, এখন মান বসাই দিব যে এর মানটা কত জানি ছিল, 1/√2 ছিল। ঠিক আছে, আর r এর মানটা কত ছিল, √2 ছিল। ঠিক আছে, এই যে r টু দি পাওয়ার হচ্ছে n-1 ইকুয়াল টু, তো এটা আছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, ওকে। তারপর আমরা খুব ভালো মতোই জানি, আগের অঙ্কে দেখেছিলাম যে এটা একটু ডিস্টার্ব করতেছে, তাই না? এই n সংশ্লিষ্ট যে মানটা আছে সেটাকে আমরা একটু রেখে দিতে চাই, এটাকে ওই পাশে পাঠিয়ে দিব। এখন ওই পাশে পাঠিয়ে দিলে এটা যেহেতু 1/√2, ওই পাশে পাঠিয়ে দিলে কিন্তু হয়ে যাবে √2/1। ঠিক আছে না বিষয়টা? ওকে, তাহলে আমরা যে কাজটা করব, √2 টু দি পাওয়ার n-1 সমান সমান 8√2। হ্যাঁ, 1/√2 কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে বলেন তো, √2/1 হয়ে যাবে। হ্যাঁ, √2 বাই কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর 1 নিচে না দেওয়াটাই ভালো, একই জিনিসই বুঝে। ঠিক আছে না বিষয়টা? √2, ওকে, মানে 1/√2 ওই পাশে চলে গেলে কিন্তু হয়ে যায় √2/1। √2 কে 1 দিয়ে ভাগ করলে √2ই হয়। সো আমাদের নিচে আর কষ্ট করে 1 লেখা লাগবে না। যদি 1 উপরে থাকতো তাহলে অবশ্যই লেখা লাগতো। ঠিক আছে, এটা আমরা হয়তো বুঝতে পেরেছি। এরপর √2 টু দি পাওয়ার কি হচ্ছে n-1, আর এখানে দেখেন 8√2 ইনটু √2। আমরা জানি √2 এর সাথে √2 গুণ করলে 2 হয়। হ্যাঁ, কারণ √2 এর সাথে √2 গুণ করলে কি হয়, √2 স্কয়ার হয়ে যায়। আর আমরা জানি রুট স্কয়ার এটা কিন্তু বাদ হয়ে যায়। হ্যাঁ, রুটের সাথে স্কয়ার বাদ হয়ে যায়, 2 থেকে যায়। ঠিক আছে না বিষয়টা? ঠিক তেমনি আমরা যদি বলি √3 কে স্কয়ার, হ্যাঁ, √3 কে স্কয়ার করলে কি হয়, রুট স্কয়ার বাদ হয়ে যায়, থাকে কি 3। এই আর কি বিষয়। সো আশা করি আমরা এগুলো জানি, এগুলো খুব বেসিক একটা ব্যাপার, খুব বেসিক ব্যাপার। ওকে, সো √2 সাথে √2 গুণ করলে কি হয়, √2 স্কয়ার হয়, √2 স্কয়ার করলে কিন্তু সেই 2ই হয়। হ্যাঁ, এখানে 2 হয়, 2 এর সাথে 8 গুণ করলে কত হয়, 8 2 16। ঠিক আছে, ওকে। তারপর আমরা কি করব, আচ্ছা এই জায়গাটা একটু মুছে দিই। আচ্ছা, তারপর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 16। ওকে, তারপর আমরা কি করব, তারপর হচ্ছে একই ভাবে এই যে এটা লিখে, ওই যে আপনাদের বলেছিলাম যে এটাই হুবহু লিখে দিতে হবে। এটাই কি করে দিতে হবে, হুবহু লিখে দিতে হবে, যা থাকবে যা। এখানে যদি মাইনাসও থাকতো, -√2 লিখে দিতাম। অর্থাৎ এখানে +√2 আছে, +√2 লিখে দিয়েছি। এখন এটা টু দি পাওয়ার কত করলে 16 হবে, এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো √2 টু দি পাওয়ার কত করলে 16 হবে। আমি যদি √2 কতবার লিখবো, 8 বার লিখি তো, দেখি 8 বার লিখলাম। হ্যাঁ, প্রথম 2 বার থেকে কত আসবে, 2, কারণ আমরা জানি √2 এর সাথে √2 স্কয়ার হয়ে যায়, তখন হচ্ছে 2। √2 থেকে √2 এটাও কিন্তু 2, এটাও কিন্তু 2, এটাও কিন্তু 2। হ্যাঁ, আপনি দেখেন 2 2 2 2 2 2 4, 4 2 8, 8 2 16। দ্যাট মিন্স √2 টু দি পাওয়ার 8, মানে √2 টু দি পাওয়ার 8 করলে কিন্তু 16 হয়। ঠিক আছে না বিষয়টা? এই আর কি ব্যাপারটা, বুঝতে পারছি নিশ্চিতভাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে যে এটাই সেম লিখবো। এখন এটা টু দি পাওয়ার কত করলে এটা সমান হবে, এখন √2 টু দি পাওয়ার 8 করলে কিন্তু 16 হয়। ঠিক আছে না বিষয়টা? কারণ হচ্ছে √2 কে আমি যদি 8 বার লিখি তখন দেখলাম যে ওটা 16 সমান হয়। ঠিক আছে, যেটা আমরা বুঝতে পেরেছি। সো এখন আমরা কি করব, সে একই ভাবে এই যে এইটা আর এটা সমান হয়ে গেল। হ্যাঁ, তখন উপরেরটাকে লিখে দিতে হবে। যে এটা আর এটা যদি সমান হয়ে যায় তখন আমাদের কি করতে হয়, উপরের দুইটা এই যে n-1 আর 8 কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে না বিষয়টা? আচ্ছা, এরপর দেন হচ্ছে n = -1 কে যদি এই পাশে পাঠিয়ে দিই,
তাহলে কত হবে, মাইনাস অঙ্ক পাশে পাঠালে প্লাস 1 হবে, তখন n ইকুয়াল টু কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। সো এইভাবে মোটামুটি ভাবে করতে হবে যে n ইকুয়াল টু 9, তার মানে আমরা বুঝতে পেরেছি ধারা কোন পদ, নবম পদ হচ্ছে এই 2 হবে, ঠিক আছে, মানে n এর মানটা আমরা বের করতে পারছি। তো আশা করি যে অ্যানসার হচ্ছে এটা, হ্যাঁ n এর মান বের করাটাই হচ্ছে এখানকার অ্যানসার, হ্যাঁ n এর মান যেগুলো বের করছি এগুলোই আসলে এখানকার অ্যানসার। তোমরা ধারা কোন পদ, নবম পদ হচ্ছে এই 2, আগের অ্যানসারটাও নবম পদই আসছিল, হ্যাঁ। সো এইভাবে ম্যাথ গুলো করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে n তম পদ নির্ণয়ের অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে। এই টপিকটা, গুণোত্তর ধারার যে টপিকটা, সেটা কিন্তু ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন সেগুলো কিন্তু একটু ডিফিকাল্ট। সো একটু এভাবে বুঝতে হবে, হ্যাঁ এগুলো বুঝতে হবে, না বুঝলে আবার টেনে টেনে দেখতে হবে। ইনশাআল্লাহ আমি আরো কিছু ভিডিও দিব গুণোত্তর ধারার উপর, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। দরকার হলে ক্যালকুলেশনের উপরে একটা ছোট্ট একটা ভিডিও দিব যে কিভাবে ক্যালকুলেশন গুলো করা যায়, হ্যাঁ, কারণ যাদের বেসিক খুব দুর্বল তাদের জন্য হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, বাট তারা যদি একটু টেনে টেনে দেখে তাদের জন্য কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে। গুণোত্তর ধারা সবাই একটু ভয় পায় কিন্তু ক্যালকুলেশনের জন্যই, হ্যাঁ। সমান্তর ধারাটা অনেক সহজ, সমান্তর ধারার ক্যালকুলেশন খুব ইজি, বাট গুণোত্তর ধারার যে ক্যালকুলেশন গুলো সেগুলো আসলে একটু হার্ড, হ্যাঁ। তবে একটু বুঝলে সোজা, না বুঝলে আসলে সবকিছুই কঠিন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে ক্যাটাগরি 1 মানে n তম পদ নির্ণয় সংশ্লিষ্ট ম্যাথগুলো করতে হয়। সামনের ভিডিওতে হয়তো আরো নতুন ক্যাটাগরি নিয়ে হাজির হব, ঠিক আছে। এই ক্যাটাগরি ম্যাথটা দেখেন, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন, ঠিক আছে। সো সৃষ্টিকর্তা সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।